আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি এর চ্যাপ্টার 9, আমাদের চ্যাপ্টারের নাম কি ভাই? অ্যাসিড ক্ষার বিক্রিয়া। অ্যাসিড ক্ষার বিক্রিয়া নাকি অ্যাসিড ক্ষার সমতা, যাই হোক যে কোনো একটা হইলেই হয়েছে আমাদের। এটা কেমিস্ট্রির চ্যাপ্টার 9, এটা আমরা জানি। সো আমরা শুরু করি। দেখো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের এমসিকিউগুলো পড়বো। সো আমরা টাইপ ভিত্তিকভাবে সাজাইছি। দেখো ফার্স্টে টাইপ এখে আমরা হচ্ছে অ্যাসিড নিয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করবো। তো ফার্স্টে দেখো বলছে নিচের কোনটার মৃদু অ্যাসিড। আমরা জানি মৃদু অ্যাসিড কোনগুলো, যেগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে না, মানে হাইড্রোজেন আয়ন কম দেয়, এগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিড গাঢ় অ্যাসিড, এটা আমরা জানি, এটা হচ্ছে গাঢ় অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা গাঢ় অ্যাসিড। এবং আমরা এটা ভালো করে জানি যে কি বলে এটার নাম কার্বনিক অ্যাসিড। এটা খাওয়া যায়, এটা দিয়ে কোমল পানীয় তৈরি হয়, ঠিক আছে? কোমল পানীয়তে পানি এবং এই যে কার্বন ডাইঅক্সাইড এটা মিলে তোমার হচ্ছে এই H2CO3 উৎপন্ন করে। এজন্য এই যে H2CO3 যেটা আছে এটা কি ভাইয়া? কার্বনিক অ্যাসিড, এবং এটা হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড, এটাই আনসার, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো, বলছে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসে বেজা নীল লিটমাস কাগজ প্রবেশ করলে কোন বর্ণ দান করবে? আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড কি করবে? নীল লিটমাস পেপারকে, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করবে। আমরা জানি এই যে সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে অ্যাসিডীয় একটা গ্যাস। তাহলে এটার মধ্যে যদি নীল লিটমাস পেপার ঢোকাই তাহলে এটা লাল হয়ে বের হবে। অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, আর ক্ষার লাল লিটমাসকে নীল করে, মনে রাখবা। এরপরে লঘু অ্যাসিডের সাথে কোনটার বিস্ফোরণ সহ বিক্রিয়া করে? মনে রাখবা, লঘু অ্যাসিডের সাথে সোডিয়াম বিস্ফোরণ সহ বিক্রিয়া করে, ঠিক আছে? সোডিয়াম। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়? ধাতব কার্বনেট লাইক ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এইগুলো হচ্ছে ধাতব কার্বনেট। এগুলার সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এগুলার সাথে একটা অ্যাসিড, মনে করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার বিক্রিয়া কি উৎপন্ন হয়? দেখো ক্যালসিয়াম আর ক্লোরিনে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, তো দুইটা ক্লোরিন দুই দেও, পরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এরপরে পানি উৎপন্ন হয়। এই টাইপের বিক্রিয়া আমরা ভালোভাবেই দেখছি, ঠিক আছে? তো এই যে কোন গ্যাস এখানে উৎপন্ন হইতেছে, তো কোন গ্যাস উৎপন্ন হয়? মনে রাখবা, ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া করলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। কোন আয়নটি দ্বারা অ্যাসিডের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে যায়? মনে রাখবা, অ্যাসিড বুঝবা যখন হচ্ছে এটার মধ্যে হাইড্রোজেন আয়ন থাকবে। হাইড্রোজেন আয়ন থাকলে হচ্ছে এটার মধ্যে অ্যাসিড যে আছে এটা নিশ্চিত হয়ে যায়, কারণ অ্যাসিড মানে কি H+, আর ক্ষার মানে কি OH-। শিল্পক্ষেত্রে কোন অ্যাসিডের ব্যবহার বেশি? মনে রাখবা, সালফিউরিক অ্যাসিড এটা এমন একটা অ্যাসিড যেটা শিল্পক্ষেত্রে মানে হিউজ পরিমাণে ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের গন্ধ কিরকম? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের গন্ধ হচ্ছে ঝাঁঝালো। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের গন্ধ কিরকম ভাই? ঝাঁঝালো, একটু জ্যাং জ্যাং টাইপের, ঝাঁঝালো, ঠিক আছে? এরপরে বজ্রপাতের কারণে কোন অ্যাসিড উৎপন্ন হয়? বজ্রপাতের কারণে কোনটা ভাইয়া? নাইট্রাস অ্যাসিড। কি বলো? বজ্রপাতের কারণে কোন অ্যাসিড উৎপন্ন হয়? নাইট্রাস অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, মনে রাখবে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়া না, ঠিক আছে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কি? এই দুইটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এক্স ও ওয়াই গ্যাস উৎপন্ন হয়। এক্স গ্যাসটির আণবিক ভর বেশি। এক্স গ্যাসটি কি? দেখো এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এক্স ওয়াই উৎপন্ন হইল, মনে করো। তুমি আমার যা ডিস্টার্ব করলাই, বুঝছো? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এক্স ও ওয়াই গ্যাস উৎপন্ন হয়েছে। সো এক্স গ্যাসটার আণবিক ভর বেশি। আমরা জানি কি কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মিথেন উৎপন্ন হয়, ঠিক আছে? তো তারপরে সালফার ডাইঅক্সাইডও মেবি উৎপন্ন হয়। সো এক্স গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ফলমূল পচন রোধে ব্যবহার হয়, দিয়াশলাই শিল্পে ব্যবহৃত হয়। তো এটা তিনটেই আনসার। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, ফলমূল পচন রোধে ব্যবহার হয়, দিয়াশলাই শিল্পে ব্যবহার হয়, তিনটেই আনসার, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো টাইপ 2। এখন হচ্ছে আমরা ক্ষারের পার্টটা করি। সো ক্ষার মানে কি? যারা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় তারাই হচ্ছে ক্ষার, ঠিক আছে? জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় যারা, তারাই ক্ষার। সো কোনটা ক্ষারীয় প্রকৃতির লবণ? এই যে একটা জিনিস আমরা জানি, অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ এবং পানি উৎপন্ন করে। অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে ভাইয়া? লবণ এবং পানি উৎপন্ন করে। অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। সো মনে রাখবা, যদি
অ্যাসিডটা হচ্ছে দুর্বল মানে সবল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করে তাহলে নিরপেক্ষ লবণ আর নিরপেক্ষ পানি উৎপন্ন হবে, ঠিক আছে। আর যদি আমাদের অ্যাসিড যদি সবল হয়, শক্তিশালী হয়, তো সবল অ্যাসিডের সাথে যদি দুর্বল ক্ষারের বিক্রিয়া ঘটাও, ভালো করে বুঝো, সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের যদি বিক্রিয়া ঘটাও তাহলে অবশ্যই এখানে সবলকে অ্যাসিড সবল, তাহলে এখানে যে লবণটা উৎপন্ন হবে এটা থাকবে অম্লীয় লবণ। কি থাকবে? অম্লীয় লবণ। এবং পানি তো আর আছে, ঠিক আছে। আরেকটা জিনিস, যদি আমাদের অ্যাসিড দুর্বল হয়, ভালো করে বুঝো, অ্যাসিড হচ্ছে দুর্বল, তো দুর্বল অ্যাসিড কিন্তু ক্ষার সবল, সবল ক্ষার, ঠিক আছে, দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার যদি থাকে তাহলে ওইটার বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন হবে? এখানে ক্ষার সবল, দ্যাট মিনস হচ্ছে আমাদের ক্ষারীয় লবণ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ক্ষারীয় লবণ, ঠিক আছে। আচ্ছা, এবং দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার দুইটাই যদি সমান হয় তাহলে নিরপেক্ষ লবণ উৎপন্ন হয়, ঠিক আছে। আর একটা সবল একটা দুর্বল হইলে যেটা সবল ওইটার এফেক্ট থাকে লবণে। তো এখানে আমরা যেটা দেখতে পাইতেছি, আমরা কি দেখতে পাইতেছি ভাইয়া? ক্ষারীয় প্রকৃতির লবণ কোনটা দেখবো? দেখো, সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম নাইট্রেট কিভাবে উৎপন্ন হবে? অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সামথিং নাইট্রেট অনেক হচ্ছে কি বলো শক্তিশালী অ্যাসিড, সালফেট, এই যে সালফিউরিক অ্যাসিড মনে করো, সালফিউরিক অ্যাসিডে সালফেট থাকে, এটা শক্তিশালী। হাইড্রোক্লোরিক অ্যাসিডে HCl থাকে। বাট এই যে কার্বনেট, এটা কোথা থেকে আসে ভাইয়া? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড, এই দুইটা যদি বিক্রিয়া করাও তাহলে এখান থেকে আমাদের এই সোডিয়াম কার্বনেটটা আসে, Na2CO3 এটা আসে, ঠিক আছে। Na2 দিলে এই বিক্রিয়াটাতেই এটা আসে। তো এখানে কার্বনেট থেকেই হচ্ছে আমাদের মানে এই লবণটা আসে। এখানে দেখো, এটা হচ্ছে শক্তিশালী ক্ষার, এটা দুর্বল অ্যাসিড। সো এজন্য এইখান থেকে এই যে ক্ষারীয় লবণ এটা হবে আমাদের ক্ষারীয় প্রকৃতির লবণ। বাট এই যে এখানে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সামথিং নাইট্রেট, সো নাইট্রেট টাইপের অ্যাসিডগুলো হচ্ছে অনেক সবল হয়, সালফেটের অ্যাসিডগুলো অনেক সবল হয়, ঠিক আছে, ক্লোরাইডের অ্যাসিডগুলো অনেক সবল হয়, বুঝছো? সো নিচের কোনগুলা ক্ষারক? আচ্ছা, এগুলা প্রত্যেকটা সবল এবং এগুলা প্রত্যেকটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, ঠিক আছে। এজন্য এগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ লবণ উৎপন্ন হবে এগুলা থেকে, বুঝতে পারছি? ওকে, তো এরপরে আসো নিচের কোনগুলা ক্ষারক কোনগুলা? যেগুলাতে কি বলে মানে যেগুলো হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় বা ক্ষারের মতো আচরণ করে, এগুলাই ক্ষারক। তো এখানে দেখো সালফিউরিক অ্যাসিড আছে, একটা অ্যাসিড আছে, মানে এটা বাদ। এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, তো এটা তো লবণ, তাইলে এটা বাদ। তো এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আছে, একটা লবণ আছে, এগুলা বাদ। তো এগুলাতে বেজাল আছে, তাইলে বেজাল নাই, যে ফেরাস অক্সাইড, তারপর যে সোডিয়াম, এটা কি সুপার অক্সাইড মেবি না, সোডিয়াম অক্সাইড এটা, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের ক্ষার, এগুলো আমাদের কোনো বেজাল নাই। দেখো অ্যাসিড, লবণ, এগুলা নাই। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি ভাই? এটা হচ্ছে একটা ক্ষার, ঠিক আছে, এটা একটা ক্ষারক, হাইড্রোক্সিল আয়ন দিতেছে, জলীয় দ্রবণে আংশিক আয়োজিত হয়, আংশিক বিয়োজিত হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে দুর্বল ক্ষার, এজন্য জলীয় দ্রবণে এটা হচ্ছে আংশিক বিয়োজিত হয়। মনে রাখবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার, ঠিক আছে, এটা হচ্ছে সবল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল, ঠিক আছে। সো এটা কি? দুর্বল ক্ষার, এটা দুর্বল ক্ষার। তো দুর্বল ক্ষার হইলে এটা আংশিক বিয়োজিত হয়, ঠিক আছে। অবশ্যই তাহলে তিনটে আনসার দিয়ে দিতে পারবা। তো এরপরে আসো কোনটা সঠিক, এই যে এখানে আসো, ফেরাস হাইড্রোক্সাইড এর বর্ণ লালচে বাদামি। আচ্ছা, মনে রাখবা, ফেরাস হাইড্রোক্সাইড যেগুলা, এগুলার বর্ণ হচ্ছে সবুজ, ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ সবুজ, ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে লালচে বাদামি। উল্টা দিছে এখানে, এটা হচ্ছে লালচে বাদামি। দেখো, এটা হচ্ছে ফেরিক, ওই যদি তিনটা থাকে এটা লালচে বাদামি, ওই দুইটা থাকলে সবুজ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা বর্ণ, এটা ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা। কপার হাইড্রোক্সাইড, এটার বর্ণ বেগুনি না, এটার বর্ণ হচ্ছে নীল। এই যে ভাই সবগুলোই শিখিয়ে দিয়েছি। দেখো, একটাতে অনেকগুলো এমসিকিউ তোমার শিখা হয়ে গেছে না, সেইটা থেকে আমরা বুঝে ফেললাম যে ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ সবুজ, এটার অদক্ষেপ সবুজ বর্ণের, ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ লালচে বাদামি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ সাদা, কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ নীল। এই তো হয়ে গেছে, শিখা হয়ে গেছে না। নিচের কোন অদক্ষেপের বর্ণ লালচে বাদামি? একটু আগেই পড়ছি, ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ লালচে বাদামি, ঠিক আছে। এই বিক্রিয়াটাতে অদক্ষেপ, এখানে অদক্ষেপ কপার হাইড্রোক্সাইড না ভাইয়া, কপার হাইড্রোক্সাইডের পদক্ষেপটা কি পড়ছি? নীল পড়ছি না, একটু আগে ভাইয়া এমসিকিউতে লিখে দিছি। আয়নের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, কোনটায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো সাদা অদক্ষেপ, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে, এটা থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসবে, এটার সাদা অদক্ষেপ। এটা থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসবে, CaOH2,
এটার পদক্ষেপ কি বর্ণের আমি নিজেও জানি না, অবশ্যই সাদা হবে না। জিঙ্ক হাইড্রোক্সাইডও কিন্তু সাদা ছিল, ঠিক আছে। সো 1 আর 3 আনসার দিয়ে দিতে পারো। এটা কি হবে 1 আর 3, সো 1 আর 3ই তো এখানে নাই, 1 আর 3ই তো নাই। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার যেটা আছে এই যে এখানে 3 দিছে। সো আমরা অবশ্যই জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এটা সাদা, পারফেক্টলি জানি। সো এটা আছে যেহেতু এটাই আনসার দিয়ে দিবা, ঠিক আছে। এই যে 3 নাম্বারটা আছে, এটাই আনসার, বুঝছি। এরপরে আসো পিএইচ। ভাইয়া পিএইচ এর মান বের করা জানো মনে রাখবা। পিএইচ বের করবা যদি হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, কি বলছি মাইনাস লগ এইচ প্লাস। এটা দিয়ে পিএইচ এর মান বের করে, এটা হচ্ছে পিএইচ বের করার সূত্র, ঠিক আছে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10⁻³ থাকে, তাহলে এটা থেকে তোমার পিএইচ বের হবে কত 3 বের হবে। মাইনাস লগ এইচ প্লাস হচ্ছে 10⁻³। সো এটা হিসাব করলে দেখবা এটার পিএইচ কত আসে, এটা পিএইচ আসবে। সো এইভাবে পিএইচ বের করে, যদি ঘনমাত্রা দেওয়া থাকে ওইগুলা থেকে এইভাবে পিএইচ বের করা যায় আর কি, বুঝছো। সেখানে আমরা পাইলাম মাইনাস লগ হ্যাঁ। আচ্ছা, বিশুদ্ধ পানির পিএইচ মান কত মনে রাখবা। বিশুদ্ধ পানি নিরপেক্ষ পদার্থের পিএইচ মান 7, নিরপেক্ষ পদার্থের পিএইচ মান 7, এবং অ্যাসিড যেগুলো আছে অ্যাসিডের পিএইচ মান হচ্ছে স্মলার দেন 7, মানে 7-এর চেয়ে কম। ক্ষারের পিএইচ মান হচ্ছে 7-এর চেয়ে বেশি, গ্রেটার দেন 7, এবং অ্যাসিডের পিএইচ মান হচ্ছে 1 থেকে 7-এর আগ পর্যন্ত, ঠিক আছে। আর 7 হচ্ছে নিরপেক্ষ, এবং ক্ষারের হচ্ছে এই 7-এর পর থেকে 14 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ, মনে রাখবে এটা। নিচের কোনটির জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 অপেক্ষা কম। 7 অপেক্ষা কম মানে কি অম্লীয়। অম্লীয় কোনটা এখানে, এই যে সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কোনটার জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 অপেক্ষা কম? অবশ্যই এই যে আমাদের কপার সালফেট আছে। এই কপার সালফেট কি, এটা কি বলো, এটার পিএইচ 7 অপেক্ষা কম, কারণ এটা হচ্ছে আমাদের অম্লীয় লবণ। এটা কি অম্লীয় লবণ, এটা কি অম্লীয় লবণ, বুঝছি। সেই জন্য এটার পিএইচ মান 7 অপেক্ষা কম। এরপরে সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ মান নিরপেক্ষ দ্রবণের পিএইচ মান অপেক্ষা কত বেশি? সবচেয়ে শক্তিশালী ক্ষার কোনটা? দেখো আমরা জানি ক্ষারের পিএইচ 7 থেকে 14 পর্যন্ত, মানে 7-এর পর থেকে। তাহলে সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ থাকবে 14, সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ থাকবে 14। আর নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত 7, সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ 14, ঠিক আছে। তাইলে সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ নিরপেক্ষ দ্রবণের পিএইচ অপেক্ষা কত বেশি? এই যে 7 থেকে এটা কত বেশি, 7 আরও 7 বেশি, 7 আর 7 যোগ করে 14 আসে না, যে 14 থেকে 7 বিয়োগ তো কত 7 বেশি, ঠিক আছে। ওকে, এরপরে আসো ইউনিভার্সাল ইন্ডিকেটরে দুর্বল ক্ষারীয় দ্রবণে কি বর্ণ দেয়? দুর্বল ক্ষারীয় দ্রবণে নীল বর্ণ দেয়। ইউনিভার্সাল ইন্ডিকেটর মানে কি, যেটার দ্বারা হচ্ছে পিএইচ স্কেলে মানে কোনটার বর্ণ কিরূপ ওইটা হচ্ছে তুমি ইয়ে করতে পারবা। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ইন্ডিকেটর। তো এটাতে দুর্বল ক্ষারের দ্রবণের কি বর্ণ দেবে? নীল, মনে রাখবা। অজানা দ্রবণের পিএইচ মান জানতে ব্যবহার করা হয় ইউনিভার্সাল ইন্ডিকেটর, পিএইচ পেপার, পিএইচ মিটার, তিনটাই ব্যবহার করা যায়। অজানা দ্রবণের পিএইচ মান ব্যবহার করতে এই তিনটাই ব্যবহার করা যায়। তিনটা দ্বারাই তুমি দ্রবণের পিএইচ বের করতে পারবা। মাটির পিএইচ এর মান খুব বেশি হলে মাটিতে কোনটা দিতে হবে? দেখো পিএইচ এর মান যদি বেশি হয় তাহলে কি হবে? মাটির মধ্যে ক্ষারীয় পদার্থের ইয়ে বেড়ে যাবে, মানে মাটির ক্ষরতা বেড়ে যাবে। পিএইচ মান বাড়া মানে কি ক্ষরতা বেড়ে যাবে। তাহলে ক্ষরতা বাড়লে মাটির মধ্যে কি দিতে হবে? অম্লীয় জিনিস দিতে হবে, যেটার মধ্যে অ্যাসিডিটি আছে, যেটা এই ক্ষরতা দূর করতে পারবে, ঠিক আছে। কারণ প্রশমন বিক্রিয়া অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে এটা প্রশমিত করে। তো জমিতে যদি ক্ষার বাড়ে, তুমি যদি আরেকটা পদার্থ দেও যেটা ক্ষার, তাহলে তো জমির ক্ষরতা আরও বাড়বে। তো আমাকে কি করতে হবে? আমাকে দিতে হবে ক্ষরতা না ক্ষারকত্ব। জমির মধ্যে কি হয়? ওই যে ক্ষারকত্ব বেড়ে যায়, ক্ষরতা তো পানির হয়, সরি, ঠিক আছে। তো এই যে ক্ষারীয় যদি হয়ে যায় মাটি, তাহলে পিএইচ এটা স্বাভাবিক করতে হলে কি দিতে হবে? অ্যাসিডীয় একটা জিনিস। সো এখানে অ্যাসিডীয় জিনিস হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটাই দেওয়া হয়। এটা তোমরা চ্যাপ্টার 12 ভাইয়া হচ্ছে পড়াইছি। তো এখনো তো পড়াই না, তোমরা এমসিকিউ থান্ডার সিজনে নতুন করতেছো, তো সো এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। সো এটা মনে রাখবা। আর যদি পিএইচ এর মান কমে যাইতো বা মাটির মধ্যে যদি অ্যাসিডিটি দেখা যাইতো, তখন হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর দিতাম। মাটিতে H+ এর পরিমাণ বেড়ে গেলে কোনটা প্রয়োগ করতে হবে? এই যে চলে আসছে H+ যদি বেড়ে যায় তাহলে এটা ক্যালসিয়াম কার্বনেট আমরা ব্যবহার করি। মানে মাটির পিএইচ মান বেড়ে গেছে, এখন আমরা হচ্ছে ক্ষারীয় একটা জিনিস ব্যবহার করব। প্রোটিনকে হজম করতে পাকস্থলীতে পিএইচ মান কত থাকে? প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীর পিএইচ মান থাকে 2। কত ভাইয়া? 2। মূত্রের পিএইচ কত? এই যে আসছে মূত্রের পিএইচ আসছে 6। মূত্রের পিএইচ কত? 6, মানে 5.5 থেকে 6.5 মেবি। সো এরকম একটা পজিশন। সো মূত্রের পিএইচ এখানে গড় হচ্ছে 6। তাহলে মূত্রের পিএইচ যদি 6 হয় তাহলে এটা কি
আমরা জানি 7 এর চেয়ে কম যেগুলার পিএইচ এগুলোর মধ্যে অ্যাসিডিটি আছে, অম্লীয় হালকা। তাইলে দেখো মূত্রের পিএইচ যেহেতু 6, তাইলে মূত্রটা হচ্ছে একটু অম্লীয় প্রকৃতির। তো আমরা জানি অম্লীয় প্রকৃতি, অম্লীয় যেগুলো আছে অ্যাসিড, এগুলার স্বাদ একটু টক। মূত্রের স্বাদ কীরকম এটা তো আমরা জানি না, তোমরা একটু টেস্ট করে দেখে নিও। রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান কত ভাইয়া? 7.35 থেকে 7.45, এবং স্ট্যান্ডার্ড যদি গড় বলে তাহলে 7.4 আনসার দিবা, ঠিক আছে? এটা হচ্ছে রক্তের পিএইচ, রক্ত একটু ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে? সো রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, মনে রাখবা। দেহ ত্বকের আদর্শ পিএইচ, দেহ ত্বকের আদর্শ পিএইচ 5.5, কত? 5.5। এবং আমরা যে প্রসাধনী ব্যবহার করি ওইগুলার পিএইচ 4.5 থেকে 5.5 এরকম হওয়া লাগে, কারণ আমাদের ত্বক হচ্ছে ওইটাকে অবজার্ভ করতে পারে। এর বেশি অ্যাসিডিটি থাকলে কিন্তু সমস্যা আছে, এগুলো তোমাদের বইয়ে আছে কিন্তু, ঠিক আছে? এবং মনে রাখবা আমাদের দেহ ত্বকের আদর্শ পিএইচ মান হচ্ছে 5.5। শ্যাম্পুতে পিএইচ মান কত হলে চুলের কিউটিকল মসৃণ থাকে? শ্যাম্পুতে পিএইচ মান 4 থেকে 6 এর মধ্যে থাকলে চুলের কিউটিকল মসৃণ থাকে এবং উজ্জ্বল দেখায়, ঠিক আছে? এরপরে আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে পড়ি। দেখো এইবার হচ্ছে আমাদের টাইপ 4, এইটা প্রশমন বিক্রিয়া। কি ভাইয়া? প্রশমন বিক্রিয়া। সো এটাতে কি বলছে? প্রশমন বিক্রিয়ায় পিএইচ এর মান কত? প্রশমন বিক্রিয়ায় কি করে? অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে। দেখো প্রশমন বিক্রিয়া হচ্ছে আমাদের অ্যাসিড প্লাস ক্ষার, এই দুটা জিনিস বিক্রিয়া করে আমাদের কি কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে, ঠিক আছে? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? লবণ আর পানি। তাহলে এই যে এগুলো কি নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করতেছে, নিরপেক্ষ পদার্থের পিএইচ 7, ঠিক আছে? তো এই যে দুইটা ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করছে সোডিয়াম কার্বনেটের সাথে, পরে এখানে সামথিং উৎপন্ন হয়েছে। এখানে অ্যাসিড মূলক কোনটা? তো এই যে সোডিয়াম কার্বনেট, এটা যে ক্ষার, এটা বুঝতেছি আমরা, ঠিক আছে? তাহলে অ্যাসিড মূলক হচ্ছে এই যে ফেরাস ক্লোরাইড, তো এটা অ্যাসিড মূলক। ক্ষারীয় মূলক এইটা। এক্স একটা প্রশমন যৌগ, কারণ দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এক্স উৎপন্ন করছে, তাহলে এক্স কি হয়? প্রশমন যৌগ, কারণ এটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া যেটা উৎপন্ন হয়েছে এটা কি? অবশ্যই প্রশমন যৌগ। তো এটা হচ্ছে 1, 2, 3 আনসার দিয়ে দিতে পারো। অ্যান্টাসিডে কোন জাতীয় উপাদান থাকে? মনে রাখবা অ্যান্টাসিড ঔষধ কখন আমরা খাই? যখন আমরা ভাজা পোড়া খাওয়ার ফলে আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বা অ্যাসিডিটি দেখা যায়, তখন ওইটাকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড ঔষধ খাই। অ্যান্টাসিড ঔষধ মানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টাসিড ঔষধ। সো এটা কেমনে কাজ করে? এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, মনে করো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমরা হচ্ছে অনেক বেশি ভাজা পোড়া খাইছি বা আমাদের কোনো কারণে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে গেছে, ওইটাকে প্রশমিত করার জন্য আমরা যদি অ্যান্টাসিড ঔষধ খাই, অ্যান্টাসিড ঔষধ থাকে এইটা, এইটা এবং এইটা বিক্রিয়া করে এখান থেকে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো ক্লোরিন দুইটা, এখানে 2 দিলাম, তাহলে এই যে 2H আর এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, ওইগুলা মিলে আমাদের 2 মোল পানি উৎপন্ন হবে। সো আমরা দেখছি যে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড আছে ওইটার সাথে অ্যান্টাসিড ঔষধ বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতেছে, ঠিক আছে? লবণ এবং পানি উৎপন্ন করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করেছে, এই পানিটা মূত্রের মাধ্যমে চলে যায়, লবণটা ঘামের মাধ্যমে চলে যায়। সো আমরা হচ্ছে অ্যাসিডিটি থেকে মুক্তি পাই। সো এইভাবে হচ্ছে অ্যান্টাসিড ওষুধ কাজ করে। সো মূলত আমাদের বলছে অ্যান্টাসিডে কোন জাতীয় উপাদান থাকে? সো অ্যান্টাসিড অ্যাসিডিটি দূর করার জন্য আমরা ইউজ করি, তাহলে অবশ্যই এটা ক্ষারীয় উপাদান থাকবে, কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, সো অ্যান্টাসিড ক্ষারীয় থাকে, ঠিক আছে? দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই ক্ষার। দাঁতের সুরক্ষার জন্য কোনটা ব্যবহার করা হয়? ক্ষার। কোনটি এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে? এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে এই যে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? এবং এটা খাবার হজম করতেও আমরা খাই এটা, ঠিক আছে? কোমল পানীয়। এনজাইমের ক্রিয়াকে কার্বনিক অ্যাসিড ত্বরান্বিত করে। মাটির অতিরিক্ত অম্লত্ব প্রশমনে কোনটা ব্যবহার করা হয়? ভাইয়া বলছিলাম না, মাটিতে যদি অম্লত্ব বেড়ে যায় তাহলে আমরা কোনটা দিব? ক্যালসিয়াম কার্বনেট, অথবা এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের চুন আছে, আমরা চুন দিই, ঠিক আছে? এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা, এটা ব্যাঙ্গে এক্স্যাক্টলি এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এইটাই হচ্ছে মেইন ক্ষার। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন। তোমরা সবাই চুনের নাম শুনছো, এটা হচ্ছে চুন, সেই চুন, এটার নাম কি? চুন। এবং চুন কতটা ক্ষারীয়, তুমি চুন হাতে নিবা, বাসায় দেখবা চুন, যারা হচ্ছে পান সুপারি খায়, অনেকের বাড়িতে আছে, চুনটা হাতে নিয়ে একটু জিব্বায় লাগাইয়া দেখবো এই জিব্বা দিয়ে আর 3 দিন ভাত খাইতে পারবা না, ঠিক আছে? এটাতে এতটুকু ক্ষার। একটু ট্রাই করে দেখতে পারো, ভাইয়া বলছে ট্রাই করো, 3 দিন ভাত খাইতে পারবা না, পরে আমাকে গালি দিবা। যাই হোক, এই যে কোনোটা কি ছেড়ে চলে আসছি না, এই যে
আমরা পরে আসি কি বলছে, পাকস্থলীর অ্যাসিড প্রশমিত হতে ব্যবহৃত করা কোনটা? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা দেখছিলাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে কি আমাদের অ্যান্টাসিড ঔষধ, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট অবশ্যই না, কারণ এটা কোনো অ্যান্টাসিড ঔষধ না। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটাও কাজে আসে, দ্যাট মিনস 1 আর 3 আনসার, ঠিক আছে। 1 আর 3, 1 আর 2 বলে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 আর 3 আনসার। এরপরে আসো আমাদের টাইপ 5, এবার হচ্ছে আমরা পানির ক্ষরতা নিয়ে পড়বো। দেখো আমরা এখন সিরিয়ালি পড়তেছি, টাইপ ভিত্তিকভাবে সাজানো একটু লাভবান হয়েছে, ভালো লাগতেছে। চুনের পানি, কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত পরিমাণ। দেখো চুনের পানি কোনটা ভাইয়া? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটা তো তোমরা ফার্স্টে ভালো করেই জানো, যে আমরা জানি এই যে চুন আছে না, চুনের মধ্যে যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি তখন এখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো চুনের পানিকে কার্বন ডাইঅক্সাইড গুলা করে ফেলে, এই যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, এটা হচ্ছে চুনের গুলা পানি। পরে এটার মধ্যে যদি আমরা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করি, মানে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে আমরা আবারও কার্বন ডাইঅক্সাইড দিই, এখান থেকে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় ভাইয়া? ক্যালসিয়াম উৎপন্ন হয় অবশ্য। পরে এখানে কি হয়েছে দেখো, এই যে CO2 আছে এবং এই O মিলে কি উৎপন্ন হয়? CO3, সামনে H আছে, তাহলে HCO3 উৎপন্ন হয়, ঠিক আছে, ঠিক আছে। সো এখানে 2 আছে, এখানে 2 দাও এবং এটাতে 2 দাও। এরকম অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এই যে চুনের পানির সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে এবং এটা স্বচ্ছ থাকে। এবং আমরা দেখছি যে চুনের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি চালনা করে দিলে চুনের পানি ফার্স্টে গুলা হয়, এর মধ্যে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে এটা আবার হচ্ছে স্বচ্ছ হয়ে যায়, ঠিক আছে। তো এই ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়, মনে রাখবা, ঠিক আছে। খর পানিতে কোন আয়ন সমূহ দ্রবীভূত থাকে? খর পানিতে আয়ন দ্রবীভূত থাকে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ঠিক আছে। এগুলা ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং আয়রন, এইগুলা দ্রবীভূত থাকে, ঠিক আছে। এইগুলা খর পানিতে দ্রবীভূত থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এটাই মেইন, এইটা, ঠিক আছে। তো এরপরে আসো অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী, মনে রাখবা অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে বাইকার্বনেট, HCO3-, মানে যে কোনোটার এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলার বাইকার্বনেট রূপে যেগুলা থাকে এগুলো অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী, এবং স্থায়ী ক্ষরতার জন্য দায়ী সালফেট, ক্লোরাইড, এগুলা, ঠিক আছে। তো অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনগুলা? বাইকার্বনেট আছে এই যে আয়রনের বাইকার্বনেট রূপ, HCO3 থাকবে, এই যে HCO3টা থাকবে, লাইক এখানে আয়রনও তো আছে, আয়রনে আর এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করে, এটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে। আর সালফেট যদি থাকে তাহলে বুঝবো এটা স্থায়ী, ক্লোরিন যদি থাকে বুঝবো এগুলো হচ্ছে স্থায়ী ক্ষরতা, ঠিক আছে। ওকে, অস্থায়ী ক্ষরতা মানে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোন লবণ? স্থায়ী ক্ষরতার জন্য দায়ী লবণ হচ্ছে, আমরা ফার্স্টে স্থায়ী ক্ষরতা, স্থায়ীর জন্য সালফেট আসবে অথবা ক্লোরিন আসবে, এই দুইটা জিনিস এড থাকবে। এবং ক্ষরতা করে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনে। তো এইগুলার সাথে যদি হচ্ছে আমাদের এইগুলা থাকে তাইলে বুঝবে এইগুলা স্থায়ী ক্ষরতা সৃষ্টি করছে। তো ম্যাগনেসিয়াম সালফেট আছে, সোডিয়াম সালফেট আছে, এটা কি ইউজ করবো না? বলবো ভাবে সালফেট তো আছে, কেন ইউজ করতেছি না? কারণ সোডিয়াম তো কোনো ক্ষরতার উপাদান না, ক্ষরতা আসে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন থেকে। তাইলে এটার সাথে সালফেট লাগলেই কি, আবার না লাগলেই কি? পটাশিয়াম, এটাও কাজ নেই, এটারও কাজ নেই। সালফেট দেখেই তুমি সবগুলো দাগাই দিও না। এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে আমাদের ক্ষরতার জন্য দায়ী, এবং এটার সাথে সালফেট যুক্ত করে এটা উৎপন্ন হয়েছে। আর সালফেট মানে কি ভাইয়া? স্থায়ী ক্ষরতা। পানি স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কি? যে স্থায়ী ক্ষরতা, সালফেট আছে এটা স্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী। এই যে বাইকার্বনেট আছে মানে কি? অস্থায়ী ক্ষরতা। এইটাতে ক্লোরিন আছে, ক্লোরিন স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। 1 আর 3 আনসার। সো এটার আনসার এখানে ভুলে 2 আর 3 দিয়ে দিছে, এটা হচ্ছে খ হবে, 1 আর 3 হবে, ঠিক আছে। এরপরে আমাদের সর্বশেষ টাইপ, নাকি আরো আছে, টাইপ 6, পানি দূষণ ও বিশুদ্ধকরণ। পানি দূষণ ও বিশুদ্ধকরণ। দেখো বাংলাদেশের টিউবওয়েলের পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা মনে রাখবো মাত্র 0.01, বাট আমাদের আরো বেশি, পানির মধ্যে আর্সেনিকের অভাব নেই। তো বাংলাদেশের টিউবওয়েলে পানির আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত মিলিগ্রাম পার লিটার? 0.01 মিলিগ্রাম পার লিটার, মনে রাখবো এটা। পানির পিএইচ মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক, মনে রাখবা। পানির পিএইচ এর মান যদি 4.5 এর চেয়ে কম হয়ে যায় তাহলে সেটা প্রাণীর জন্য জীবননাশক। পানির পিএইচ যদি 4.5 থেকে কম হয়ে যায় তাহলে এটা অনেক বেশি অ্যাসিডিটি চলে আসে পানিতে। পানির পিএইচ থাকতো 7, নিরপেক্ষ থাকতে হবে পানি, বাট এটার পিএইচ যদি 7 এর চেয়ে কম, মানে এই যে 4.5, মানে বুঝছো এটার মধ্যে পুরা অম্লত্ব চলে আসছে, অ্যাসিডিটি চলে আসছে। তো একটা পানি যদি অ্যাসিড হয়ে যায় তাহলে ওইটা জীবননাশক হয়ে যাবে না? প্রাণনাশক হয়ে যাবে না? অবশ্যই। তো পানির পিএইচ এর মান 4.5 এর কম হয়ে গেলে বা 4.5 হয়ে গেলে এটা প্রাণনাশক হয়ে যায়। ব্লিচ হিসেবে কোনটা ব্যবহার হয়?
ব্লিচ, ব্লিচ আমরা জানি ব্লিচিং পাউডার, বলো তোমরাই বলে দাও ব্লিচ হিসেবে কোনটা ব্যবহার করা হয়, বলো ব্লিচ হিসেবে কোনটা ব্যবহার করা হয় ভাইয়া? এই যে আমাদের ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এটা হচ্ছে আমাদের ব্লিচ বা ব্লিচিং পাউডার, ঠিক আছে। এরপরে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াগুলো কি কি? পানি বিশুদ্ধকরণে ক্লোরিনেশন করা হয়, ফুটানো, তিতানো, তিনগুলাই, এগুলা দ্বারা পানি বিশুদ্ধ করা হয়। ক্লোরিনেশন, ফুটানো, তিতানো। ফুটানো মানে কি? পানিকে ফুটানো হয়, 20 মিনিটের উপর পানিকে তাপ দেওয়া হয়, জাল দেওয়া হয়, পানির যত জীবাণু আছে সব নষ্ট হয়ে যায়। তিতানো মানে কি? মানে ওই যে তিতানো কলসি দিয়ে কি কি যেন করে ভাই, আচ্ছা যে ক্লোরিনেশন মানে কি? ওই যে ইয়ে করে দেয়, ফিটকেরি দিয়ে দেয় পানি, অটো মানে ঔষধের মাধ্যমে ক্লোরিনেশন করে পানিকে বিশুদ্ধ করে আর কি। এই শেষ, ওরে মা রে মা, শেষ হয়ে গেছে ভাই। এই যে মানে এটা তো মানে খুবই জেনারেল একটা চ্যাপ্টার, দেখছো আমাদের আধা ঘন্টাও লাগে না এটা শেষ, কারণ এটাতে হিসাব করার মতো কিছু নেই। সো আমরা একটু পরে চ্যাপ্টার 10টা তোমাদেরকে দিতেছি, আগে নাকি এটা ভাই আপলোড দিই ভাইয়া, বাইরে ছিলাম এজন্য টাইম মতো আপলোড দিতে পারিনি, সো এটা একটু আপলোড দিই। টাইম কম মনে দেখে অনেকে বসবে তো ভাইয়া কম পড়াইছে, বাট এটাতে ভালোই পড়াইছে, সবগুলা শেষ হয়েছে। আসলে না শেষ হওয়ার তো কথা না ভাইয়া, এটা তো হচ্ছে দেখো আমরা কতটা এমসিকিউ পড়ছি, এটা থেকে 50টার মতো এমসিকিউ পড়ছি, এই যে 52টা স্লাইড না, তো 50টার মতো এমসিকিউ পড়ছি। তো এই যে যেই টাইপের এমসিকিউগুলো পড়লাম, তোমাকে চিনতে হবে। দেখো একটা জিনিস, কয়েকটা জিনিস তোমাকে শিখাইছি, যে কয়েকটা বর্ণ কোনটার অদক্ষেপ কী রূপের, তারপরে হচ্ছে পিএইচের ব্যাপারগুলো শিখছো, সবই পড়ানো হয়ে গেছে। এতটুকুই। তো এবার আমরা চ্যাপ্টার 10 এখনই দিয়ে দিচ্ছি, ওয়েট করা লাগবে না ভাইয়া, একটু পরেই দিয়ে দিব ইনশাল্লাহ। আর ভালো থাকো, আল্লাহ হাফেজ।